गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा आशा करछि भालो आछो। আমরা মোটামুটি আছি। তার কারণ কি বলতো, মার না গতকাল রাতের থেকে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে, প্রেশার সুগার দুটোই তো বেড়েছে। তারপরে এর আগে আর এদিকে গতকাল রাতের থেকে না প্রচণ্ড জ্বর এসেছে। তো সকালবেলা উঠেছিল, আমাকে একটু সবজিটা কেটে দিল, দেওয়ার পরে নিয়ে গিয়ে আবার শুয়েছে। তো এত চা খেতে ভালোবাসে, আজকে একবার চা করে দিয়েছি, একবার চা খেয়েছে। দুপুরবেলা বাবা আসবে না, খাবার নিয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাই এখন খেয়ে গেছে, দুপুরে খেতে আসবে। তো চলো, আমার ঘর দুটো মোটামুটি গোছানো হয়েছে, সমস্ত গোছানো হয়নি। চলো তোমাদেরকে দেখে দিচ্ছি। সিজু কি করছিস বাবু? এই দেখো এখানে মুরগি রাখা হয়েছে। এখানে যে মুরগির বাচ্চাগুলো তোলা হয়েছে না, ওগুলোই রাখা হয়েছে। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো খেয়ে নিয়েছে। একটা বাচ্চা খেতে পারেনি, মেরে ফেলেছে। আর একটা বাচ্চাকে ধরেছিল হয়তো, দুটো বাচ্চা মারা গেছে, আর দুটো বাচ্চা এমনি মারা গেছে। ভালো হয়েছে। তো চলো মাকে একটু দেখিয়ে নিয়ে আসি, আমার শরীরটা খারাপ খুব। মার সামনে গিয়ে আর কথা বললাম না, তার কারণ মা একটু ঘুমিয়েছে। গতকাল রাতে বলছিল ঘুম হয়নি, একটু ঘুমাতে পারেনি। তো একটু ঘুমাক, আর এখন ডাকবো না, একটু পরেই ডাকবো। তো চলো আমি বাদবাকি যে কাজগুলো সারা বাকি আছে তো সেরে নিই। চলো, টুকটাক যে বাসন কটা ছিল সে কটাই মাজা হয়েছে, এখনও কড়াইটা কলপারে রয়েছে, কড়াইটা মাজা হয়নি। এদিকে তুলসী মণ্ডপটাও ধোয়া হয়নি। তারপর রান্নাঘরটায় গুছিয়ে রেখেছি, কিন্তু এখনও মোছা হয়নি। সকালে দুই একটা তো কাঁচা ধোয়া করে নিয়েছি, আর দুটো চারটে জামা কাপড় এখনও রয়েছে, যেগুলো বের করিনি, তো সেগুলো ধোবো। তো চলো আবার কাজটা সেরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে তোমাদের সঙ্গে তো বেশ কিছুক্ষণ গল্প করলাম, তারপরে কাজে লেগে গেছি। কড়াইটা তো কলপারে নামানো ছিল, তো সেটাই মেজে একবারে ঘরে নিলাম। আর এই যে ভাবছিলাম ওয়াইশপুরের কলে জল আনতে যাবো, তো শোনো আমার কাণ্ড দেখে আমি আবার ওকে দুখানা আইসক্রিম একটু রোদে দিয়ে গেলাম। ও আইসক্রিমটাকে বের করতে পারছিল না, শুধু এদিক ওদিক করছে। আমি দাঁড়া দেখবি, একটু রোদে দিলে বেরিয়ে যাবে। তো দেখো ও আইসক্রিমটাকে বের করে নিয়েছে, আর আমি ওয়াইশপুরের কল থেকে এক বালতি জল নিয়ে চলে এসেছি। এসে উনুনটা মুছে নিচ্ছি। আর ঘর আজকে উনুনের জায়গাটা না ছোট্ট করেই নিকাবো, পুরো ঘরটা নিকাবো না, ছোট্ট করে নিকিয়ে নিই। এদিকে রান্নাঘরটা নিকানো হয়ে গেছে, তো আরেকটা বালতি খালি রয়েছে, তো ওটা দিয়েও জল আনবো। আর মার ঘরটা খোলা রয়েছে, তো ভাবলাম একটু ভাজিয়ে দিয়ে যায়। আর আমার ঘরটা একটু গ্রিলটা টানা দিয়ে আসি, চলো খোলা ঘর রেখে যাবো না, তো এই কারণে। আর মাম্মাম তো দেখো সঙ্গেই রয়েছে, আর ঠিক তখন থেকে আইসক্রিমটা খেয়ে যাচ্ছে। আইসক্রিমটা আর ফুলাতে পারছি না, আইসক্রিমটা বেশ বড়সড় হয়েছিল জানো তো। আর যেহেতু আইসক্রিমটা ফুটি দিয়ে বানিয়েছিল, তো আইসক্রিমটা খারাপ হয়েছিল না, বেশ ভালোই লাগছিল। তো এই যে মামাম তো আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে। চলো জলটা নিয়ে আসি। আর এই কলের জলটা না কি বলবো, জলটা টিপতে গেলে এতটা কষ্ট হয় সেটা বলার কথা না। তবুও এই সামনের উপর কল, এর জন্য নিতে আসি। আর বাড়ির কলের জলে আয়রন আছে, এই কলেও কম আয়রন আছে, ঠিক আছে। নতুন সবে সবে কিন্তু বসানো হয়েছে, এখনও 1 বছর হয়নি, তাই দেখো আয়রন কেমন। হয়তো তেমনভাবে ব্যবহার করা হয় না, শুধু সবাই জলটাই নিয়ে যায়। এই যে জলটা নেওয়া হয়ে গেছে, আর এই যে গরম উনুনের মধ্যে বসিয়ে রাখলাম। তো জলটা গরম হয়ে থাকবে, পরে যখন ভাতটা করব এই জল দিয়ে ভাতটা করলে না ভাতটা সুন্দর হয়, একদম সাদা হয়। এদিকে জলটা বসিয়ে দিয়ে চলে এসেছি তুলসী মণ্ডপে, কেননা তুলসী তলাটা এখনও ঝাঁট দেওয়া হয়নি। তো চলো ঝাঁট দিয়ে একবারে জল দিয়ে ধুয়ে দিয়ে নিই। এই যে মণ্ডপটা ধুয়ে দিলাম। তো এদিকে ধোয়া মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঠাকুর বাসনটা নিয়েও বসে পড়েছি। তো ঠাকুর বাসনটা মেজে নিই। আর ভগবান কি করবে বলো তো, শীতকালে রোদ খুঁজি আর গরমকালে ছাওয়া। তো শীতকালে একটুখানি জামা কাপড় মেলবো, শুকাবো কোথায়, এর জন্য না এদিক ওদিক করে ঘুরে বেড়াই। তো এই মাঠে সেই মাঠে দিয়ে বেড়াই, কিন্তু দেখো আর গরমকালে আমাদের বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই, এত রোদ, যেদিকে তাকাবা সেদিকেই খাকা করছে, এত রোদের তাপ। তো যাই হোক, যেখানটা ছাওয়া পাই সেখানে বসার চেষ্টা করি, ঠাকুর বাসন মাজার জন্য, তারপরে জামা কাপড় কাচার জন্য। কলপারে কখন ছাওয়া পড়বে তারপরে জামা কাপড়গুলো কাচবে, এরকম একটা অবস্থা। তো এদিকে ঠাকুর বাসনটা মেজে নিয়েছি। আর এই যে মাম্মাম তো মনা করে পাগল, তো মনার শরীর খারাপ হয়েছে, তো বারবার করে মনার কাছে শুয়ে রয়েছে, তো মনার কাছে শুয়ে রয়েছে, মনার কাছে বসে রয়েছে। তো এদিকে যেহেতু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, মার ঘরে কতগুলো জামা কাপড় ছিল,
তো সেইগুলোই তুলে একবার ভাঁজ করে নিয়েছি আর যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে ও ঠাম্মাকেও মনা কেন বলে। ওনার ছোটোবেলার থেকে যখন মানে একটু কথা শিখেছে তখন থেকে অটোমেটিক নিজে নিজেই ঠাম্মাকে মনা বলে। এমনকি পাড়ার যত ঠাম্মা আছে না তাদেরকেও মনা বলে, মানে ঠাম্মা বলে না কেন কি জানি। ও যতবার বলি যে এটা ঠাম্মা হয় ঠাম্মা বলবি, তো না ও আমার মনা, এটা আমার মনা। তো ঠাম্মাও কোনো আপত্তি করে না, বলে না সব বাচ্চারাই তো ঠাম্মাকে ঠাম্মাই বলে, তো ও আমাকে মনা বলে, আমারও খুব ভালো লাগে। থাক ও যদি না পাল্টায় না পাল্টায়, তো এর জন্যই ও ঠাম্মাকে সবসময় মনা বলেই ডাকে। আর এদিকে মার ঘরটা ঝাড় দিয়ে বারান্দায় চলে এসেছি। আর কি জানো তো, এই মাচাটার তলায় ঢুকতে না প্রচণ্ড ভয় লাগে, কেননা আজ থেকে প্রায় বছরখানিক হয়ে গেছে, মানে বছরখানিক আগে যখন মার ঘরটা নিকিয়ে বারান্দাটা নিকাতে এসেছি, তো আমি ভাবলাম যে বারান্দার সামনেটা নিকাচ্ছি, তার ভিতরে মাচার ভিতরটা নিকিয়ে নিই। তো যেই ঢুকে মাচার ভিতরটা নিকানো হয়ে গেছে, তো বেরোবো হট করে না, তখন পিঠের সঙ্গে ওখানটায় মাচাটাকে ধাক্কা লেগেছে। ধাক্কা লেগে যাওয়ার পরে এমনিই মনে হয় খুঁটিটা নড়বড়ে ছিল, তো পুরো মাচাটা আমার পিঠের উপরে, মানে একটুখানিকের জন্য বেঁচে গেছি, না তো ওইটা চাপা পড়ে সেদিনকে মানে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো পাশে একটা মেয়ে এসেছিলো, মানে আমাদের পাশের বাড়ির, তো ওর সঙ্গে গল্প করছিলাম আর আমি কাজ করছিলাম। তো ওকে সঙ্গে সঙ্গে বললাম যে তুই এই তাড়াতাড়ি করে খুঁটিটা একটু নড়বড় ছিল হয়তো, তো আমি বললাম তুই খুঁটিটা আগে মানে ভালো করে ধর, না তো কিন্তু পুরো একদম আমার গায়ের মধ্যে পড়ে যাবে। তো তারপরে ও ধরার পরে আমি মাচার তলা থেকে বের হয়েছি, মানে সেদিনকে একটা বড় বিপদের থেকে বেঁচেছি। তো এই কারণে না মাচার ভিতরে বেশি দূর ঢুকে গিয়ে ঝাড় দিতে কিংবা লেপতে না ভয় লাগে। যত অবধি হাত যায় তত অবধি মানে ঝাড় দিই তত অবধি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো কেচে একবার ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর যেই বাসন কটা ছিল সেইগুলো একবার ঘরে নিয়ে নিলাম, তারপরে ঘরটা মুছে একবার উঠোন ছাদ দিয়ে সোনামাকে স্নান করি। আমি স্নান টান করে একবার পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে সোনামাকে চুলটা বেঁধে দিচ্ছি। তার কারণ সোনামার এই যে চুলগুলো ঘাড়ের মধ্যে পড়ে, তো আর এই গরমের মধ্যে খুব অসহ্য লাগে। তো মাম্মা আমাকে চুলটা বেঁধে এই যে আমরা বেরিয়ে পড়েছি। দেখো কোথায় যাচ্ছি, নাকি তুই ওই যে মাঠের শাক খেতে ইচ্ছে করছে, ওই জন্য চিন কাগজ হাতে নিয়ে এখন মাঠে যাচ্ছি। তো চলো, মাম্মা আমাকে বাবার স্কুল আছে, আর মাম্মা আমাকে যখন পড়তে নিয়ে আসি না, তখন দেখি কি এখানে সবাই শাক তুলছে, কিন্তু প্রতিদিনই মাকে বলি মা শাক তুলে নিয়ে আসি, তো মা না করে বলে না রেগুলারই তো বাবা একদিন দুদিন পরপরই তো শাক কিনে নিয়ে এসে দিচ্ছে, আবার তুলতে যাবা কেন। তো যাই বলো নাই বলো, ওই সব শাকের দিকে না মানে কেনা শাক আর এইসব ক্ষেতের শাক খেতে খুব সুন্দর হয়, মানে এইসব শাক যেরকম করে রান্না করো না কেন খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। ধরে বসবা, হ্যাঁ দে আমার কাছে, দে আমি দিয়ে দিচ্ছি কায়দা করে ব্যাগটা ভরে। মনাকে ধরে বসতে বলবি। গতকাল রাতের থেকে মার শরীরটা খারাপ, কিন্তু কি বলতো সারা 4 দিন গেছে জ্বর ছিল আর মাথাটা তুলতে পারছি না, এখন আমার বমি করবে। তালাটা দিয়ে নিলাম, তেমনভাবে উঠেনি, সকালবেলা একটু উঠেছিল, আমাকে সবজি কেটে দিয়েছে, মানে সবজিটা বানিয়ে দিয়েছে, দিয়ে যে শুয়েছে আর স্নান টান করেনি, মাথা ধুয়ে দিয়েছি 2 বার, তো একদমই উঠতে পারছিল না, আর কিছু খায়নি, মানে কিছু বলতে কি 2টো মুড়ি খেয়েছিল সকালে, মানে হাফ হাতা মতো ভাত খেয়েছিল ওই খাওয়া। তো সারাদিনই এরকম মাথা তুলতে পারছে না, তারপরে এই যে সন্ধ্যেবেলা যেও চা মুড়ি খেলো আর এখনই বমি করে দিয়েছে। তো এই কারণে মানে রিস্ক নিলাম না। সন্ধ্যের আগে থেকে তোমার দাদাভাই বলছে যে ডাক্তারখানে চলো, তো যাচ্ছিল না। তারপর যখন বমিটা করলো তো আমি বললাম যে একটু ডাক্তারখানাটা দেখিয়ে নিয়ে আসো, কেননা এর আগের বারে যখন মা হসপিটালে ভর্তি হয়েছিল ওই রকম রাত 12:30টার দিকে ওনাকে নিয়ে যেতে হয়েছিল। রাত 10টার পরে যদি কোনো কিছু অতিরিক্ত হয় তখন কি করে নিয়ে যাবো বলো, হসপিটাল ছাড়া আর কোথাও মানে যাওয়ার জায়গা নেই। তো এই কারণে আগে থাকতে ডাক্তার দেখাতে নিয়ে গেল। তো মা আসুক, আর আমার এদিকে রান্নাটাও বসিয়েছি। নামতে পারবি? দিচ্ছি, দাঁড়াও তরকারিটায় জল দিয়ে আসি।
আর এদিকে সয়াবিনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, তো এটা ঢাকা দিয়ে দেখি ও কি বলছে শুনে আসি। আর এদিকে দেখো যে শাকগুলো তুলেছিলাম তো সেগুলো রয়েছে, আগামীকাল সকালেই করবো এগুলো। তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন টাসন সব মেজে নিয়েছি। তো চলো শুধু হাঁড়িটাই বাকি আছে। তো চলো বাসন কটা ঘরে নিয়ে নিই, তারপরে গেটটা দিয়ে মাম্মাম গল্প বলছে, গল্প শুনবো। বাসনগুলো আগে তুলে নিই। বাইরের লাইটটা অফ করে দিলাম। এই গেটটা তো তালা সেই তখন দিয়ে দিয়েছি, তারপরে তালা খুলিনি। এই গেটটা বড় গেটটা দিয়ে যাওয়া আসা করছি। কিচ্ছু হবে না, যা। এবার বাম্মা গেছে, আজকেও তাই হয়েছে। বাম্মা বলছে কি যে বাবা যেটা বলছে কি যে পিছনে গেলে সামনে আসলে বাঘে খাস, পিছনে গেলে সোনা পাই। এবার বাম্মা সেরকম করে বলছে কি না দেখা, আমি এবার বুঝতে পেরেছি। আর সিজুর গল্প শুনতে শুনতে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই, গুড নাইট।